মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে ৩২। হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয় কমিটি। সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাম রাজনীতিকদের। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের। সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জামাত আমিরের। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। পদত্যাগ চাইলেন হাসনাত। আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্যতা মেনে নেওয়া নাই আর হুঁশিয়ারি এনসিপির। এবং নাটোরের বড়াইগ্রামের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের, ৭ জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, পালিয়েছে চালক হেলপার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইরান। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। তৃতীয় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা যায় প্রথম শ্রেণীর ছাত্র তার ভাই নাফি। এ নিয়ে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে হল ৩২ জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আসবেন ভারতের বিশেষজ্ঞরাও। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া একই স্কুলের ২য় শ্রেণীতে পড়ত আদরের ছোট ভাই নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরা দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এ ঘটনায় চিকিৎসা সহায়তা করতে কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১.৫ শতাধিক ভুক্তভোগী। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ২১ জনের অবস্থায় সংকটাপন্ন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। এদিকে ৬ মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হতাহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কি ঘটেছিল সেদিন মাইলস্টোন স্কুলে? শিক্ষক শিক্ষার্থী বা কতজন ছিলেন? ছুটির ঠিক কত মিনিট পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় সৌভাগ্যবানরা? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিকুজ্জামান রুবেল। শুধু উত্তরা নয়, গোটা বাংলাদেশের বাতাসে এখন হাহাকার আর আর্তনাদ। দেয়ালে এখনো লেগে আছে মানুষ পোড়া গন্ধ। পোড়া ফুলগুলোর ছবি কিভাবে তুলবেন বাবা মা? কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবে ধ্বংসযজ্ঞ দেখে যুদ্ধকেও হার মানিয়েছে মাইলস্টোন। স্কুলের হায়দার আলী ভবন, দোতলা মিলিয়ে মোট কক্ষ ২১টি, ক্লাসরুম ১৬টি, শিক্ষকদের রুম ৪টি, আর নিচের দিকে ছিল একটি ক্যান্টিন।
ভবনটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ভাষণ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষণে ক্লাস হতো। দুর্ঘটনার সময় ইংরেজি ভাষণের ক্লাসে শিক্ষার্থী ছিল, আর বাংলা মিডিয়ামের প্রত্যেক শাখায় 30 জন করে শিক্ষার্থী। সে সময় স্কুলে ছিলেন এই শিক্ষক। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাই জানান সময় সংবাদকে। পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল, মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে ভয়ে এদিক দিয়ে বের হতে চাইলাম। কিছু দূর আসার পরে দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই। সোমবার দুপুর 1:13 বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। স্কুল ছুটি হয়েছিল ঠিক 1টায়। এই 13 মিনিটের মধ্যে অনেকেই বের হয়ে যায়, তবে বেরোতে পারেননি অনেকেই। পরে বিধ্বস্ত বিমানের কারণে ভবনের গেট বন্ধ হয়ে যায়। দেয়াল ভেদ করে তৃতীয় শ্রেণীর কক্ষে ঘটে বিস্ফোরণ। উড়ে যায় পাশের ও উপরের ক্লাসরুমও। মেন গেটের একটা অংশ ভেঙে গেছে, আর সিঁড়িটা ছিল। সিঁড়ি দিয়ে যখন বাচ্চারা নেমে আসবে তখন এখানে আগুন, যারা নেমে আসতে চাইছে তারাও আগুনে দগ্ধ হয়ে গেছে। অনেক বাচ্চা বের হয়ে গেছে, কিছু বাচ্চা গার্জিয়ানের অপেক্ষায় দাঁড়ানো ছিল। এক একটা ক্লাসের জন্য 2 থেকে 3টা করে 4টা করে শাখা আর কি, 25 থেকে 30 জন বাচ্চা করে থাকে এই এভারেজ আর কি। ওই ফিল্ডটা আসলে ওই সময়টা ব্যাখ্যা করার মতো না। আপনি যে কোনো বাক্যতে এটা ব্যাখ্যা করবেন সেটা কোনোভাবেই সম্ভব না। এই বিমান ট্র্যাজেডিতে নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সহপাঠী ও অভিভাবকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ বিভিন্ন বাম দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তারা। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে বলেও মত তাদের। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 13টি রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা জানান রাজনীতিকরা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে বৈঠকে অংশ নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাসদ, বাসদ সহ বাম দলগুলো। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অভ্যুত্থানের বছর পার না হতেই পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানান তিনি। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন 10টি রাজনৈতিক দলের নেতা। প্রত্যেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন এনসিপির প্রতি বিশেষ নজর দিচ্ছে সরকার, যে কারণে রাজনৈতিক বিভাজন বাড়ছে। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তারা সবার প্রতি সমান আচরণের দাবি তোলেন। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আপনি কোনো রাজনৈতিক দলকে প্রটোকল দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে, আর আমরা অনেক রাজনৈতিক দল আছে, আমরা কোথাও যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের কোনো সরকারের সেই ধরনের কোনো আমরা প্রটোকলের কথা আমরা বলছি না। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে চলমান সংকট, অস্থিরতা কাটাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি করেন রাজনীতিকরা। নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজন তৈরি হলেও ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাই এক জানিয়ে নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে। নির্বাচনের একটা সুনির্দিষ্ট নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে বলে জানান তিনি। এদিকে বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে নয় বরং তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে আশাবাদী মির্জা ফখরুল মনে করেন, নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব, গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করবো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। এদিন সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে সংস্কার করা হবে প্রয়োজনীয় সব আইন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে, এবং এইটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দলীয় সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা, এই দুইটাতেই বোধহয় দুর্নীতি না। অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এর দায়ভার এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে বেতন দিছে সেগুলো রাষ্ট্রভার কোষাগারে জমা দিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। বিকেলে চাঁদপুর থেকে কুমিল্লায় পৌঁছায় এনসিপির পদযাত্রা। শহরের টপঝং ব্রিজ থেকে জুলাই পদযাত্রা করে টাউন হল মাঠের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কারো সখ্যতা মেনে নেবে না এনসিপি। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায়
আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। এর আগে সদর দক্ষিণ উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক ও হেলপার। সকালে সিরাজগঞ্জের একটি হাসপাতালে রোগী দেখতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছিলেন একই পরিবারের 7 জন। পথে বড়াই গ্রামের রয়নার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় চালক ও 4 যাত্রীর। আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। গত 2 মাসে 3 জন নারীকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনজীবীরা বলছেন, অসম প্রেম, পরকীয়া ও যৌতুকের মতো ঘটনায় বাড়ছে দাম্পত্য কলহ, যা শেষ পর্যন্ত গড়াচ্ছে আদালতে। তবে মামলায় বিলম্বিত বিচার ব্যবস্থায় নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির কারণ মনে করছেন মানবাধিকার কর্মীরা। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরের 9ম শ্রেণীর ছাত্রী সেতু খাতুন। 1 বছর আগে বিয়ে হয় পাশের বদলগাছির রনের সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসাবে বরের হাতে নগদ 2 লাখ টাকা সহ দেয়া হয় সংসার সাজানোর মূল্যবান আসবাবপত্র। কিন্তু বছর পার না হতেই আরও টাকার জন্য তার উপর নির্মম নির্যাতন চালায় স্বামী। গত 3 জুলাই সেতুকে হত্যা করে লাপাত্তা রনি ও তার পরিবার। গত 7 মে একই ঘটনার শিকার হয় নওগাঁর বাচারি গ্রামের রেমি খাতুন। যৌতুকের কারণে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে মামলা হয়েছে আদালতে। এই তো 8 দিন আগে কাপড় চোপড় দিয়েছে, 8 দিন পরে আমার মেয়ের নাচ দেখছি। নির্মম ঘটনার দোষীদের বিচার না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানার দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, শতভাগ সাপোর্ট আমার থানা দিয়ে থাকে। নারী নির্যাতন মামলায় বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার কারণে ঘটনার প্রবাহ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। আইন শৃঙ্খলার যদি একটু সচেতন হতো এবং একটু এই আইনের যে সঠিক ব্যবহারটা প্রয়োগ করতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না বলে আমরা মনে করি। গত বছরের চেয়ে গত 6 মাসে নারী নির্যাতন মামলা বেশি রুজু হয়েছে বলছে লিগ্যাল এইড অফিস। 2025 সালের 6 মাসে আমাদের আবেদন প্রাপ্তি, নিষ্পত্তি, অর্থ আদায় সবকিছুই বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত 2 মাসে জেলায় যৌতুক সংক্রান্ত ঘটনায় 3 নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর নারী নির্যাতন ঘটনার আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 2664টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জনপদের সময় আরও থাকছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকছে ভারতীয় পণ্য। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজেপির অভিযান। চোরাই পথে আনা 2.5 কোটি টাকার প্রসাধনী ও চকলেট জব্দ। বিক্ষোভ করেছেন দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। সকালে কয়লা খনি গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন। শ্রমিকদের দাবি, 20 বছর ধরে ভূগর্ভস্থ খনিতে কাজ করছেন তারা। আউটসোর্সিং হিসেবে কর্তৃপক্ষ বেতন ভাতা দিয়ে থাকে। খনি কর্তৃপক্ষ বারবার চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়, তবে প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি। কর্মরত 250-র বেশি শ্রমিকদের দ্রুত চাকরি স্থায়ীকরণের দাবি জানান আন্দোলনকারী শ্রমিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঘেরাও কর্মসূচি করেছে ছাত্র শিবির। বিকেলে ক্যাম্পাসের রাকসু ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। পরে দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার দাবি জানান ছাত্র শিবিরের নেতারা। দেখছেন জনপদের সময়। বান্দরবানের রিসোর্ট থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লামা উপজেলার মেরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্টের একটি কক্ষে গত 2 দিন ধরে অবস্থান করছিলেন আনোয়ার হোসেন নামে এক পর্যটক। সকালে রুমে নাস্তা দিতে গেলে দরজা না খোলায় সন্দেহ হয় রিসোর্ট কর্মরতদের। এ সময় দরজার ফাঁকা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। গত 21 জুলাই ঢাকা থেকে বেড়াতে যান আনোয়ার।
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে দুই জেলার সীমান্তবর্তী কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম সহ আশপাশের এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় চোরাই পথে আনা ভারতীয় ওষুধ, ক্রিম, ফেস ওয়াশ, চকলেট সহ প্রায় 2.5 কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় অবৈধভাবে পাথর উত্তোলনকারী 6টি নৌকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রলীগ নেতাকে। সকালে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে দাঁড়ান মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ। তার গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ শুরু করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে কালো তালিকার আসামি শনাক্ত করা হয়। এরপর আজাদকে গ্রেফতার করে পুলিশের সোপর্দ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিস্ফোরক সহ 7টি মামলা রয়েছে। পঞ্চগড়ে বর্ষা মৌসুমে ভ্যাপসা গরমে দেখা মিলেছে কুয়াশা। ভোর 6টার জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলে কুয়াশার। ভ্যাপসা গরমে কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হওয়ায় এবং বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশার দেখা দিয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 27 ডিগ্রি সেলসিয়াস। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে 32। হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয় কমিটি। সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাম রাজনীতিকদের। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের। এবং সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।